আমি প্রথমে কমপ্লেক্স অ্যানালিসিস বলছি। আচ্ছা, রিয়েল অ্যানালিসিস সম্বন্ধে আমরা মোটামুটি সবই পড়েছি। সে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তার আগে প্রথমে ছিল হচ্ছে নেবারহুড, ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, সবকিছুই আমরা পড়েছিলাম রিয়েল অ্যানালিসিস। তাহলে হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিসেও সবগুলোই রয়েছে। একটা নেবারহুড অফ এ পয়েন্ট বলতে রিয়েল নাম্বারের ক্ষেত্রে যা আমরা বুঝতাম, তাহলে যে পয়েন্ট বলতে কি রিয়েল নাম্বার, নেবারহুড অফ এ পয়েন্ট এক্স ইকাল টু এ পয়েন্টের নেবারহুড। এখানে কি আসবে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের একটা পয়েন্টার জেড ইকাল টু জেড জিরো ইজ এ পয়েন্ট, তার নেবারহুড। মানে এক্স ইকাল টু এ যখন বলতাম, তার নেবারহুড বলতে একটা ইন্টারভ্যাল বুঝতাম, এক্স মাইনাস এ টু এক্স মাইনাস ডেল্টা টু এক্স, সরি, এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা, রিয়েল এর ক্ষেত্রে। তাহলে এক্স ইকাল টু এ যদি একটা পয়েন্ট, তাহলে এর নেবারহুড বলতে গিয়ে এন ডেল্টা এ এরকম ডিনোট করতাম। সেটা কি হতো? সেটা হচ্ছে এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা, দিস ইজ অ্যান ইন্টারভ্যাল। কিন্তু কমপ্লেক্স নাম্বারের যেটা আমরা কমপ্লেক্স নাম্বারে যেটা পড়েছি, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, কমপ্লেক্স নাম্বার তো একটা অর্ডার পেয়ার, মানে হচ্ছে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, সেটা কি ছিল? এক্স কমা ওয়াই, বা এটা কার একটা ফর্মে লেখা হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই, এই ফর্মে যে কোনো যাই বল না কেন। আলটিমেটলি এটা যখন রিপ্রেজেন্টেশন করতাম জিওমেট্রিক্যালি, সেটা আমার এই জিনিসটা দাঁড়াতো টু ডাইমেনশনে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, যার এক্স এইটুকু ওয়াই এইটুকু, এটা হচ্ছে, এটাই হচ্ছে জেড। এই জিনিসটা তার পোলার রিপ্রেজেন্টেশন ছিল। হ্যাঁ, কার্টেশিয়ান পোলারের মধ্যে এই যেগুলো যেগুলো আমরা পড়েছিলাম, কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন, এই যে আর এটা ই থিটা হয়, তাহলে হচ্ছে জেডটা পেতে যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা পেতি, বা হচ্ছে আর ইন্টু সিস থিটা, আর সিস থিটা, এটা ছিল জেড। জেড এর রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন। এইবার সেটা তো একটা চাইলে মানে কি আলটিমেটলি টু ডাইমেনশনাল একটা পয়েন্ট। আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস অলরেডি পড়ে ফেলেছিলাম। আমরা যখন দেখবি আমরা এই টাইপের অঙ্কগুলো, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি জিনিসগুলো করতে যাব, ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস যেহেতু করা আছে, আমার কিন্তু অনেকটাই করতে বুঝতে সুবিধা হবে। আমি কমপ্লেক্সকে কমপ্লেক্স না ভেবে আমি টু ভেরিয়েবল ফাংশন আকারে, জেড ইজ দ্য ফাংশন অফ টু ভেরিয়েবলস, জেড মানে এক্স প্লাস আই ওয়াই ফর এক্সাম্পল, হয়ে গেছে যে ফাংশন অফ টু ভেরিয়েবলস। মানে কমপ্লেক্স না, মানে আইটা না থাকলে, যদি এক্স প্লাস আই ওয়াই না থেকে এক্স প্লাস ওয়াই থাকতো, আমরা যা বুঝতাম, তাহলে টু ভেরিয়েবল ফাংশন, তো সেই জায়গায় জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই, মানে ফাংশন অফ, আগে যখন ফাংশন অফ এক্স ওয়াই লিখতাম, মানে টু ভেরিয়েবলের ক্ষেত্রে, ধর আমি লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখেছি টু ভেরিয়েবল ফাংশন। এখন আমার ইচ্ছে হলো এটা লিখলাম হচ্ছে এফ অফ জেড, জেড আমি লিখলাম হচ্ছে মড জেড স্কোয়ার বাই হচ্ছে কিছু একটা জেড প্লাস ওয়ান, ইচ্ছে হলো এটা হবে। তাহলে মড জেড স্কোয়ার মানে হচ্ছে দেখবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এন্ড জেড প্লাস ওয়ান মানে হচ্ছে তোর এই জিনিসটা পাবি হচ্ছে জেড প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। লক্ষ্য করে দেখ, এখানে আইটা না থাকলেই সিম্পলি টু ভেরিয়েবল ফাংশন হয়ে যায়, এই আইটা থাকার জন্য আর টু ভেরিয়েবল ফাংশনটা থাকছে না। তাহলে আমরা যখন হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আলোচনা করব, যদি আমি টু ভেরিয়েবল সম্বন্ধে আইডিয়া থাকে, তাহলে কমপ্লেক্স সম্বন্ধে খুব সহজেই আমি বলতে পারবো। ইভেন আমরা যখন অঙ্কগুলো করবো লিমিট, কন্টিনিউটি, কমপ্লেক্সের, কমপ্লেক্স ভেরিয়েবলের, কমপ্লেক্স ভ্যালুড ফাংশন বা কমপ্লেক্স ফাংশনের, তখন দেখবি মোর অর লেস হচ্ছে ওই ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলসে যেভাবে করেছি সেরকমই করছি। কারণ ফর এক্সাম্পল আমার এই লিমিটটা, লিমিট হচ্ছে এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এইটার লিমিট এক্সিস্ট করে বা করে না। আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি করতাম, এটা লিমিট এক্সিস্ট করে বা করে না, এটা লিমিট এক্সিস্ট করে না আমরা জানতাম, কারণ কি y ইকুয়াল টু mx লাইন আমি পুট করে দিতাম, তাই না? এই ফাংশনটা, এটা হচ্ছে ফাংশন অফ টু ভেরিয়েবল f অফ x y, তোদের মনে আছে নিশ্চয়ই এই জিনিসটা, অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, এই f অফ
এক্স কমা এম এক্স এর ভ্যালু বার করতাম। এফ অফ এক্স কমা এম এক্স এর ভ্যালু কি হতো? এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যেতাম 1 মাইনাস এম স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার। এটা আমি পেয়ে যেতাম। তো দিয়ে আমরা বলতাম দিস ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম। যেহেতু ডিফারেন্ট দেয়ারফর লিমিটটা এক্সিস্ট করে না আমি বলবো। এখন ধর ফর এক্সাম্পল আমি একটা ফাংশন কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশনটা এরকম না লিখে এই টু ভেরিয়েবল ফাংশন না লিখে আমি বললাম যে ফাংশনটা এরকম এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই স্কোয়ার, তাহলেই তো হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন হয়ে যায়। যখনই আই চলে আসবে তখন ইন দ্যাট কেস আমি এর লিমিট এটা টেস্ট করতে যাই x টেন্স টু 0 তে, y টেন্স টু 0 তে, বা আলটিমেটলি z টেন্স টু 0 তে, এটা যদি লিমিটটা যদি টেস্ট করতে যাই তখন দেখবো ওই একই কাজ করতে হবে। তখন কি আসবে? along the line y equal to mx, ওই একই কথাই আসবে, ওই ওটা im চলে আসবে 1 মাইনাস im স্কয়ার বাই 1 প্লাস im স্কয়ার, এটা চলে আসবে। দ্যাট মিন্স হচ্ছে ওই একই কথা which is different for different values of m, therefore limit does not exist। কি বোঝা গেল? ব্যাপারটা এই ঘটনাই কিন্তু ঘটবে, অন্য কিছু ঘটবে না, সেগুলো পরে আসছে। প্রথমে যেটা নেবারহুড, নেবারহুড অফ এ পয়েন্ট, কমপ্লেক্স নাম্বারের নেবারহুড, এনবিটি যেটা সংক্ষেপে লিখি, নেবারহুড অফ এ পয়েন্ট। নেবারহুড অফ এ পয়েন্ট বলতে z0 বি এ পয়েন্ট, আগে যেরকম x ইকুয়াল টু a বি এ পয়েন্ট বলতাম, দেন আমরা বলতাম হচ্ছে a পয়েন্টের নেবারহুড মানে হচ্ছে a মাইনাস ডেল্টা টু a প্লাস ডেল্টা, a মাইনাস ডেল্টা টু a প্লাস ডেল্টা। এখানে এখানে কি হবে, যেহেতু টু ভ্যারিয়েবল আমরা বলবো z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা মড অফ করে, এটাকে তখন হচ্ছে ডেল্টা নেবারহুড অফ z0। আগের ক্ষেত্রেও তাই করতাম, মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা, এটা মানেই হচ্ছে a মাইনাস ডেল্টা লেস দ্যান x লেস দ্যান a প্লাস ডেল্টা। এক্ষেত্রে z, এটা x আরবিট্রারি পয়েন্ট, a পয়েন্টের নেবারহুড, এটা z0 পয়েন্টের নেবারহুড, z আরবিট্রারি পয়েন্ট, এবার তার মড লেস দ্যান ডেল্টা। এটা এটা অ্যাকচুয়ালি x মানে এই z মানে হচ্ছে x প্লাস আই ওয়াই, এন্ড z0 মানে তাহলে কি হবে x0 প্লাস আই ওয়াই 0, তাহলে মড অফ z মাইনাস z0 এটা কি হবে, মড অফ z মাইনাস z0 মানে রুট ওভার কি হয়ে যাবে x মাইনাস x0 স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস y0 স্কয়ার, নিশ্চয়ই জানিস মডুলাস অফ দুটো, এটা মানে তো হচ্ছে মড z মাইনাস z0, এটা মানে হচ্ছে x মাইনাস x0 প্লাস i ইন্টু y মাইনাস y0, তো তার মডুলাস মানে এটা দিস লেস দ্যান ডেল্টা। এবার যে এটা লেস দ্যান ডেল্টা একে স্কয়ার করে দিস, x মাইনাস x0 স্কয়ার প্লাস y মাইনাস y0 স্কয়ার লেস দ্যান স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার। তাহলে এই জিনিসটা দেখছি না, এই জিনিসটা কি আমরা ওই যে লিমিট করতে গিয়ে পড়েছিলাম, লিমিট x টেন্স টু a y টেন্স টু b, এই যে f অফ x y এর লিমিট এক্সিস্ট করবে, এটা l হবে if for any epsilon greater than 0 there exist a delta greater than 0 such that, আমরা করতাম সার্কুলার নেবারহুড করতাম, স্কয়ার নেবারহুড করতাম, এটা সেই সার্কুলার নেবারহুড। কি ছিল মনে আছে সার্কুলার নেবারহুড আছে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার, তাহলে সেম জিনিস। তাহলে এইটা যেটা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস, এটা সার্কুলার নেবারহুড ছিল, তো এটাও তাই। তাহলে ওয়ান ডাইমেনশনে নেবারহুড মানে ইন্টারভ্যাল হয়, z মানে কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে টু ডাইমেনশনাল পয়েন্ট, তাহলে টু ডাইমেনশন এখানে নেবারহুড বলতে একে ঘিরে একটা সার্কুলার রিজিয়ন, z0 পয়েন্টকে ঘিরে একটা কি বোঝায় সার্কুলার রিজিয়ন বোঝায়। বুঝেছিস ব্যাপারটা নেবারহুড কি জিনিস কমপ্লেক্সের ক্ষেত্রে? ইন জেনারেল এটা হচ্ছে এইভাবে জেনারেলাইজ করে দেওয়া যাবে, পর জেনারেলাইজ করে দেবে, এটা যে কমপ্লেক্স নাম্বারের জন্য এটা হলো, এটা এর পরবর্তী যদি কোনো নাম্বার ডিফাইন করা হয় আছে, এর পরবর্তী আমি এর মধ্যে যাচ্ছি না, এটা কমপ্লেক্স নাম্বার টু ভেরিয়েবল। কমপ্লেক্স নাম্বার থেকে দুটো রিয়েল নাম্বারের কম্বিনেশন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কিছুই না, কমপ্লেক্স নাম্বার ইজ এ রিপ্রেজেন্টেশন, এই ধরনের রিপ্রেজেন্টেশন দুটো রিয়েল নাম্বারের এই কম্বিনেশন। এই আর একটা যদি হচ্ছে ধর z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, দেন আর একটা যাই আমি বলছি z1 প্লাস jz, মানে হয় z1 মানে একটা কমপ্লেক্স নাম্বার, ধর x1 প্লাস i x2, আর হচ্ছে z2 এর একটা কমপ্লেক্স নাম্বার x3 প্লাস i
x3, তাহলে এটার একটা কি বোঝাবে, দুটো কমপ্লেক্স নাম্বার আবার ওই আরেকটা এখানে যেরকম I is an imaginary unit, this is an second imaginary unit যদি আর একটা j ভাবে, তাহলে ইন দ্যাট কেস কি হবে, এই x1 প্লাস iy1 প্লাস j ইন্টু x সরি ix2, এটা x3 প্লাস i x3 প্লাস ix4 এটা যেটা দাঁড়াবে j, তাহলে এটা আর একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, দিস ইজ, এর একটা নাম আছে, দিস ইজ নোন অ্যাজ বাই কমপ্লেক্স নাম্বার, তাহলে কি দুটো রিয়েল নাম্বারকে এইভাবে কম্বিনেশন করলে কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার নেব তাদের যদি আবার এরকম ভাবে কম্বিনেশন করি বাই কমপ্লেক্স নাম্বার, দুটো ধর বাই কমপ্লেক্স নাম্বার নিলাম যাই কমা ইটা, তাদের যদি আর একটা কম্বিনেশন করি যাই প্লাস কে ইন্টু ইটা, মানে এটাও চারটে কম্পোনেন্ট, এটাও চারটে কম্পোনেন্ট, আলটিমেটলি এটা আটটা কম্পোনেন্ট হয়ে যাবে। এই ট্রাই কমপ্লেক্স নাম্বার, ইন জেনারেল মাল্টি কমপ্লেক্স নাম্বার এইভাবে পাওয়া যায়, বোঝা গেল? সেগুলো আমার অত জানার দরকার নেই, মেইনলি হচ্ছে নেবারহুড প্রপার্টি, নেবারহুড অফ এ পয়েন্ট বলতে মানে এটা কমপ্লেক্স নাম্বার z0 নেবারহুড বলতে আমরা এটাই বুঝবো, বলছে মড অফ z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা, দিস ইজ দ্য ডেল্টা নেবারহুড অফ z0, আগে যেরকম ওই ডেল্টা নেবারহুড অফ a বলতাম, এখানে বলবো দিস ইজ দ্য ডেল্টা নেবারহুড অফ z0, ঠিক আছে? নেবারহুড বলতে এটাই বোঝাবে। এরপরে তোরা কি করেছিস, লিমিট একটা পয়েন্ট ধরেছি x টেন্ডস টু a বলতে আমরা কি বুঝি, x টেন্ডস টু a বলতে a ক্রমশ এর কাছে যাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানেও তাই z টেন্ডস টু z0, এটা মানে কি হবে, আগে যেরকম x টেন্ডস টু a বলতাম রিয়েলের ক্ষেত্রে, এটা আমি বলতাম এই লেফট থেকে এইদিকে যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবল, রাইট থেকে z টেন্ড টু z0 মানে যেহেতু টু ডাইমেনশন, একদম সেম কনসেপ্ট ক্যালকুলাস অফ সেভারাল ভ্যারিয়েবল, তাহলে দিস ইজ দ্য পয়েন্ট অফ z0, তাহলে z টেন্ডস টু z0 মানে এই কমপ্লেক্স নাম্বারটা z0, তাহলে z0 এর দিকে কত রকম ভাবে যাওয়া যায়, অসংখ্য বিভিন্ন কার্ভ বরাবর যেতে পারি, আমার ইচ্ছা হলো এই কার্ভ বরাবর গেলাম, এটাও আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এ, মানে z টেন্ডস টু z0 মানে z এর নেবারহুডে অবস্থিত, z0 এর নেবারহুডে যে সকল পয়েন্ট, মানে আমরা যেটা বলতাম হচ্ছে এই একই জিনিস, x টেন্ডস টু a মাইনাস বলতাম, অথবা x টেন্ডস টু a প্লাস বলতাম, a মাইনাস আর a প্লাস টেন্ডস টু, রিয়েল এর ক্ষেত্রে মাইনাস প্লাস হতো কেন, কারণ হচ্ছে এই দু রকম ভাবেই এর দিকে আসা যায়, সিঙ্গেল ডাইমেনশন, ওয়ান ডাইমেনশনে আইদার লেফট সাইড থেকে আসা যাবে অথবা রাইট সাইড থেকে আসা যাবে, কিন্তু যখন টু ডাইমেনশন আসবে তখন কিন্তু লেফট রাইট বলে কিছু হয় না, ফ্রম এনি ডিরেকশন তুই z0 পয়েন্টের দিকে যেতে পারবি, তার মানে কি z টেন্ডস টু z0 মানে z0 এর খুব কাছে অবস্থিত, বোঝা গেল ব্যাপারটা এটাই। এরপরে যেগুলো ছিল হচ্ছে এর ক্ষেত্রে বল হচ্ছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে পয়েন্ট সেট থিওরি পড়েছিলাম, পয়েন্ট সেট থিওরিতে ওপেন সেট, ক্লোজ সেট, ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, ঠিক আছে তো, অনেক কিছুই করেছিলাম, তাই তো, ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, তাহলে লিমিট পয়েন্ট যদি আমি ডেফিনেশন করি, লিমিট পয়েন্ট কি হবে, যদি একটা আমি বলি যে z0 মানে ইজ এ লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট কখন বলবো, কোন একটা সেটের জন্য, মানে a b এ নন এমটি সাবসেট অফ z এই c মানে কমপ্লেক্স নাম্বার, দেন একটা পয়েন্ট z0 ইন c is said to be a limit point, বা এটাকে বলবো ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে তো, বা a সেট কে বলবো ওপেন সেট, বা a সেট কে বলবো হচ্ছে ক্লোজ সেট, যা যা ডেফিনেশন ছিল একদম সিমিলার, কারণ হচ্ছে আমরা রিয়েল এর ক্ষেত্রে a is a subset of R, দেন এই সেটের একটা পয়েন্ট হচ্ছে x in R, এটাকে বলবো is a limit point, আমরা পেয়েছিলাম if there exists মানে না any neighborhood, মানে x কে ঘিরে any neighborhood যদি পাই, যে নেবারহুডের কি করবে অ্যাটলিস্ট এর একটা পয়েন্ট কনসেপ্ট করবে, মানে কন্টেন্ট করবে এক্সেপ্ট x, বা আমরা l কে বলতাম l belongs to R
is said to be a limit point of A if every neighborhood of L contains exactly 1 point by at least 1 point, exactly বলছি at least 1 point except at L, অথবা আমি বলতে পারি every neighborhood of L contains infinitely many points of A, একই জিনিস। তাহলে A is a subset of complex number C, Z0 is said to be a limit point of A if every neighborhood of Z0, এভরি নেবারহুড বলতে এক্ষেত্রে নেবারহুড বলতে আগের মতোই ওই z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা, দিস ইজ ডেল্টা নেবারহুড। নেবারহুডের ডেফিনিশন এখন এইটা, ঠিক আছে? তো এভরি নেবারহুড অফ z0 কন্টেন্স at least one point of A except z0, অথবা এভরি নেবারহুড অফ z0 কন্টেন্স at least infinitely many points of A, একই ব্যাপার লিমিট পয়েন্টের ডেফিনিশন। ইন্টেরিয়র পয়েন্ট কি? ইন্টেরিয়র পয়েন্ট এখানে কি ছিল? এটা x ইন A তে হতে হতো, A point x in A is said to be an interior point if কি বলতাম there exists some neighborhood, some আগেটা যেরকম হচ্ছে every কোনো না কোনো neighborhood পাবো, there exists at least one neighborhood বলতে পারি, at least one neighborhood such that কি হবে ওই neighborhoodটা টোটালটাই মানে ওই neighborhoodটা যদি n নাম দিই, n is a subset of A, এখানেও তাই এই কোন একটা পয়েন্টকে z0 is said to be the interior point of A, যদি আমি কি বলবো there exists a neighborhood কাকে ঘিরে মানে ওই z0 পয়েন্টকে আমি বললাম n of z0 which is a subset of A, একই ব্যাপার রিয়েল এর ক্ষেত্রে যা করেছি কমপ্লেক্স এর ক্ষেত্রেও তাই করবো, কারণ এখানে নেবারহুড ডিফাইন করে দিয়েছি। নেবারহুড মানে কি mod of z minus z0 less than delta, আগের ক্ষেত্রেও নেবারহুডের ডেফিনিশন তাই ছিল, mod of x minus a less than delta। রিয়েল এর ক্ষেত্রে মড বলতে একরকম বোঝায়, রিয়েল এর ক্ষেত্রে মড মানে ইন্টারভাল বোঝায়, আর কমপ্লেক্স এর ক্ষেত্রে জেড একটা কমপ্লেক্স নাম্বার, z0 অ্যানাদার কমপ্লেক্স নাম্বার, তাদের ক্ষেত্রে মড বলতে আমার বোঝায় কি, মড বলতে একটা সার্কেল অফ রেডিয়াস ডেল্টা সেন্টার্ড এট z0, সার্কেল অফ রেডিয়াস ডেল্টা সেন্টার্ড এট z0। এই কনসেপ্টটা আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলসও পড়েছি, আর হচ্ছে এর ক্ষেত্রে পড়ছি ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার ক্লোজ স্ফিয়ার, ওইখানেও নেবারহুডের কনসেপ্ট ছিল, একই জিনিস। বোঝা গেল লিমিট পয়েন্ট কি জিনিস, ইন্টেরিয়র পয়েন্ট কি জিনিস? আচ্ছা, লিমিট পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট জানলেই ওপেন সেট ক্লোজ সেট জানবো। ওপেন সেট ইন এ কমপ্লেক্স নাম্বার মানে ক্লোজ সেট, তাহলে একটা সেট একই ডেফিনিশন। ওপেন সেট রিয়েল এর ক্ষেত্রে কি ছিল, এ সাবসেট অফ আর ইজ সেড টু বি ওপেন every point interior point for all x in কি হবে for all x belongs to A, x is an interior point, তাই ছিল। তাহলে এখানেও তাই হবে, এখানেও তাই হবে যে A is a subset of C, complex number এর subset, then A is open, the set A is open, তাহলে কি বলবো একই ঘটনা, এভরি পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়। হ্যাঁ, লিমিট পয়েন্ট ক্লোজ সেট কাকে বলবো, এখানে যেটা ছিল প্রতিটা লিমিট পয়েন্ট যদি এর মধ্যে থাকে, তাহলে এখানেও তাই প্রতিটা লিমিট পয়েন্ট অফ এ যদি এর মধ্যেও থাকে, এর মধ্যে থেকে। বোঝা গেল? তাহলে এইগুলো সব লিমিট পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট সব পেয়েছি। বাউন্ডারি পয়েন্টের আগের ক্ষেত্রে ছিল কি, বাউন্ডারি পয়েন্টের নিশ্চয় মনে আছে, বাউন্ডারি পয়েন্ট মানে কি এমন একটা পয়েন্ট যেটাকে ঘিরে নেবারহুড নিলে কিছু এর পয়েন্ট পাবো, তার বাইরেরও পয়েন্ট পাবো, ঠিক আছে? অথবা আরেক ভাবে বলা যায় বাউন্ডারি পয়েন্টকে, বাউন্ডারি পয়েন্টস হচ্ছে যেগুলো হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট নয় কিন্তু আবার লিমিট পয়েন্ট, তাহলে বাউন্ডারি পয়েন্ট হয়ে যাবে। ইন্টেরিয়র পয়েন্ট নয় কিন্তু লিমিট পয়েন্ট, তাহলে বাউন্ডারি পয়েন্ট হয়ে যাবে। কারণ তুই মনে করে দেখ ওপেন ইন্টারভাল এ বি, ওপেন ইন্টারভাল এ বি A and B both interior point, sorry both limit point, যদি আমি A সেটটা ওপেন ইন্টারভাল AB নিই তাহলে এটা রিয়েল এর ক্ষেত্রে বলছি, তাহলে A and B এই দুটো পয়েন্টই কিন্তু A সেটটার লিমিট পয়েন্ট, বাট এই দুটো ইন্টেরিয়র পয়েন্ট নয়। আবার যদি ক্লোজ ইন্টারভাল AB নিতাম তাহলে A and B লিমিট পয়েন্ট, ঠিক আছে তো, কিন্তু হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট নয়। যেসব পয়েন্টগুলো এরকম হবে সেগুলো সবাই বাউন্ডারি পয়েন্ট হয়। বা আমরা এরকম বলতাম বাউন্ডারি পয়েন্টের যে এ একটা পয়েন্ট, এটা বাউন্ডারি পয়েন্ট বলবো একটা সেটের
বাউন্ডারি পয়েন্ট মেবি সেটে থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে, কারণ এইখানে যদি ওপেন ইন্টারভাল এবি নিস, এবি বি দা বাউন্ডারি, বাট এবি এ পয়েন্টও সেটে নেই, বি পয়েন্টও সেটে নেই। এক্ষেত্রে এবি বাউন্ডারি ক্লোজ ইন্টারভাল এবির ক্ষেত্রে, বাট বোথ পয়েন্ট এ সেটে রয়েছে। তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, এই এ অ্যান্ড বি বোথ লিমিট পয়েন্ট, এই সেক্টরও লিমিট পয়েন্ট, এই সেক্টরও লিমিট পয়েন্ট, কিন্তু এটা এ অ্যান্ড বি পয়েন্ট কারোরই ইন্টেরিয়ার পয়েন্ট নয়। ইন দ্যাট কেস এ অ্যান্ড বি আর বাউন্ডারি পয়েন্ট, বোথই লিমিট পয়েন্ট হবে, বাট ইন্টেরিয়ার পয়েন্ট হবে না। তাহলে কিন্তু যে সব লিমিট পয়েন্ট কিন্তু বাউন্ডারি পয়েন্ট নয়, কারণ ক্লোজ ইন্টারভাল এবি বা ওপেন ইন্টারভাল এবির মধ্যে অসংখ্য লিমিট পয়েন্ট রয়েছে ওই সেটগুলোর, কিন্তু সব লিমিট পয়েন্ট গুলো ইয়ের পয়েন্ট নয়। হ্যাঁ, লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়ার পয়েন্ট, অনেক লিমিট পয়েন্ট অনেক ইন্টেরিয়ার পয়েন্ট হতে, সেটা অন্য কথা, কিন্তু যে সকল লিমিট পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট নয় সেগুলোই বাউন্ডারি পয়েন্ট হবে। বুঝে গেল? বা ওই আগে যেটা জানতি সেটা বললেও হবে, যে একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট বলবো, এখানে বাউন্ডারি পয়েন্ট বলবো যদি তাকে ঘিরে যে কোনো নেবারহুড নিস না কেন, হোয়াট এভার দ্য নেবারহুড মেবি, সেটা যেরকম সেটের পয়েন্ট কন্টেন্ট করবে, সেটের বাইরের পয়েন্টও কন্টেন্ট করবে। কনসেপ্ট সেম। এখানে ইন্টারভাল বলবো না, নেবারহুড, কোন ইন্টারভাল নেবারহুড নিলে, তাহলে নেবারহুড মানে নিশ্চয়ই বুঝেছিস, নেবারহুড মানে হচ্ছে ওই পয়েন্টটাকে ঘিরে একটা হচ্ছে সার্কুলার রিজিয়ন। এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে নেবারহুড বলতে পয়েন্টটাকে ঘিরে সার্কুলার রিজিয়ন, বুঝেছিস, যেহেতু 2 ডাইমেনশন। কমপ্লেক্সের ক্ষেত্রে যদি একটা ওপেন সেটের উদাহরণ দিতে বলে, ওপেন সেটের উদাহরণ কি হবে? ধর জেড, মানে জেড তো কমপ্লেক্স নাম্বার, আমি যদি বলি মড জেড ইকুয়াল টু 1, মড জেড ইকুয়াল টু 1, মড জেড ইকুয়াল টু 1, এটা কি সেট? সার্কেল। মড জেড ইকুয়াল টু 1 হচ্ছে সার্কেল। যদি আমি বলি মড জেড লেস দ্যান 1 আর মড জেড লেস দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান 1 মানে সার্কেলের ইন্টেরিয়র পয়েন্ট গুলো, আর লেস আর ইকুয়াল মানে সার্কামফারেন্স প্লাস ইন্টেরিয়র পয়েন্ট। হ্যাঁ, দুটো বোঝায়, মানে একটা, এটা মানে 1 রেডিয়াসের সার্কেল মড জেড। এখানে তোরা খুব ন্যাচারাল ব্যাপার, জেড ইকুয়াল টু যদি কার্টেশিয়ানে কনভার্ট করে নিস, মানে এটা ধরে নিস, তাহলে মড জেড মানে নিশ্চয়ই বুঝতে পারছিস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মড জেড ইকুয়াল টু 1, মড জেড ইকুয়াল টু 1 এটা বোঝায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা হচ্ছে সার্কেল। এবার যখন মড জেড লেস দ্যান 1 বলবো, তখন হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য সার্কেল, মানে বাউন্ডারিটা বাদ দিয়ে, এন্ড বা লেস দ্যান ইকুয়াল টু যখন বলবো, তখন হচ্ছে ইনক্লুডিং বাউন্ডারি করবে, ইনক্লুডিং বাউন্ডারি। লক্ষ্য করে দেখ, এই এই মড জেড লেস দ্যান 1 আর লেস দ্যান ইকুয়াল টু 1, এইটা যদি এইটা বলিস, মানে আমি বললাম এ বি দা সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেই সকল জেড such that জেড ইন সি such that mod জেড লেস দ্যান 1, এই একটা সেট, বি অ্যানাদার সেট কনসিডার করলাম, সেই সকল in element z in C such that mod z less equal to 1, তাহলে এইটা হয়ে যাবে দেখবি ওপেন সেট, আর এইটা হয়ে যাবে ক্লোজড। কি বোঝা যাচ্ছে না? একটা হয়ে যাবে দেখবি হচ্ছে ওপেন সেট, আর একটা হয়ে যাবে ক্লোজ সেট, কি তাই তো? ব্যাপারটা এই জিনিসটা। আচ্ছা, এরপরে দেখ, এই যে আমি এই ফর্মটাকে লিখলাম, জেডটাকে বা মড জেড ইকুয়াল টু 1, এটার একটা প্যারামেট্রিক আমরা রিপ্রেজেন্টেশন করতাম। প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন কি? যদি করি এক্স ইকুয়াল টু, আমি যদি ইন টার্মস অফ থিটা বা ইন টার্মস অফ টি লিখতাম, হচ্ছে কস টি ওয়াই ইকুয়াল টু সাইন টি, এক্ষেত্রে মড জেড ইকুয়াল টু এই ফর্ম। তাহলে জেড যদি হচ্ছে, যেমন জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই হয়, আমরা এমনি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে
যে কোনো ইকুয়েশন থাক যাই থাক না কেন তার একটা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন করতে পারতাম। মনে আছে? হোয়াটএভার দ্য ইকুয়েশন, ইলিপসের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন জানি, ধরো সার্কেলের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন, প্যারাবোলা, হাইপারবোলা, যেগুলো নোন কার্ভ বললাম, হোয়াটএভার দ্য কার্ভ, আমি y ইকুয়াল টু এক্স কিউব এরও প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন হয়। আমি x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু টি কিউব লিখলেই প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন হয়ে যায়। আর কিছু না, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন মানে আর কিছু না, x ইন টার্মস অফ একটা ভেরিয়েবল প্যারামিটারের সাপেক্ষে লিখবো, দেন y যেটা পাবো। কেউ x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু টি কিউব লিখতে হয়, কারণ মনে হলো না আমি y ইকুয়াল টু টি লিখবো আর x ইকুয়াল টু কিউব রুট অফ টি লিখবো, সেটাও হয় প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। এটা হয় না তা নয়, এটাও হয়। ঠিক আছে, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন সম্বন্ধে তোদের এই ধরনের আইডিয়া আছে। তাহলে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, জেড তো টু ভ্যারিয়েবল, এবার জেড ইকুয়াল টু সামথিং যদি কোনো ইকুয়েশন হয়, হোয়াটএভার দ্য ইকুয়েশন, তার না করেসপন্ডিং প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন পাওয়া যায়। সে জেড ইকুয়াল টু যে ফর্মেই লিখিস না কেন, এখানে মড জেড ইকুয়াল টু 1 বলেছি, আমার অন্য অন্য ফর্ম লিখতে পারতাম, মানে মড জেড ইকুয়াল টু 1ই লিখতে হবে এমন কোনো কথা নেই, আমি অন্য একটা ফর্মের ইকুয়েশন লিখতে পারতাম, দেন সেখান থেকেও আমি একটা ইকুয়েশন বার করতে পারতাম, হোয়াটএভার দ্য ইকুয়েশন। মানে মোট কথা আগে যেরকম এক্স ওয়াই দের রিলেশন থাকতো, ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন বেরোতো, তাহলে এক্ষেত্রেও কিন্তু হচ্ছে ইন জেনারেল হচ্ছে এক্স ওয়াই না থেকে জেড এর সাপেক্ষে কোনো রিলেশন থাকতে পারে। এটা জেড ইকুয়াল টু যেরকম আমি বললাম হচ্ছে 1 বা জেড ইকুয়াল টু মড জেড ইকুয়াল টু 1 এই ধরনের বলছি। অন্য ফর্মের ইকুয়েশনও মানে ইনক্লুডিং জেড, মানে জেড কে ইনক্লুড করে যে ধরনের ইকুয়েশন সেগুলো কমপ্লেক্স ইকুয়েশন। কমপ্লেক্স ইকুয়েশন আমরা পরে করব, স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হবে, ইন জেনারেল সার্কেলের ইকুয়েশন কেমন হবে, দু একটা ইকুয়েশন আমরা করব। আমরা সার্কেলের ইকুয়েশন এটা তো নাই হচ্ছে একটা পার্টিকুলার সার্কেল করলাম, মড জেড ইকুয়াল টু 1 মানে হচ্ছে যার অরিজিনটা হচ্ছে 0 0 তে রেডিয়াস 1। ইন জেনারেল সার্কেলের ইকুয়েশন কমপ্লেক্সে করা যায়, যে সার্কেল কখন হবে, স্ট্রেট লাইন কখন হবে, ইন টার্মস অফ কমপ্লেক্স ভেরিয়েবল, যেমন রিয়েল ভেরিয়েবলস এক্স ওয়াই সাপেক্ষে করা যায়, এক্স ওয়াই সাপেক্ষে করা গেলেই কমপ্লেক্স ভেরিয়েবলের সাপেক্ষে আমরা করতে পারবো, বুঝেছিস? সেটা আমরা পরে দেখবো হচ্ছে কখন এই ইকুয়েশন গুলো কিভাবে কনভার্ট করা যায়। তাহলে মোট কথা যাই ইকুয়েশন হোক না কেন, এক্স ইন টার্মস অফ কোনো না কোনো ফাংশন অফ টি এন্ড ওয়াই ইন টার্মস অফ কোনো না কোনো ফাংশন অফ টি আকারে লেখা যাবে। তাহলে তখনই জেড তাহলে কি হয়ে যাবে প্যারামেট্রিক, তাহলে জেড অফ ফাংশন অফ টি চলে আসবে, সেটা হয়ে যাবে এক্স অফ ফাংশন অফ টি প্লাস আই ইনটু y অফ ফাংশন অফ টি, মানে yt এই ফর্মের। এবং টি এর রেঞ্জ বলা থাকবে, যদি ধরে আমরা এই ইলিপসটার কথা, এই সার্কেলটার কথা বলতাম, মড জেড ইকুয়াল টু 1 যে সার্কেলটা, তার করসপন্ডিং জেড মানে প্যারামেট্রিক ফর্ম জেড টি আকারে লিখতাম, তাহলে আমরা লিখতাম হচ্ছে cos t প্লাস i sin t। দিস ইজ দ্য প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দিস সার্কেল। কি পেতাম না, মড জেড ইকুয়াল টু 1, that means z equal to the parametric equation of this circle হচ্ছে cos t plus i sin t। ঠিক আছে না? বা এটা লিখতে পারিস cos t plus i sin t মানে e to the power it, zt equal to e to the power it, this is the parametric equation of the circle mod z equal to 1। এটা আমরা সিম্পল একটা সার্কেলের কথা বলছি, পরবর্তীতে আমি আরো কিছু কখন সার্কেল ইন জেনারেল ইকুয়েশন দেওয়া হচ্ছে কখন সার্কেল রিপ্রেজেন্ট করবে, কখন সেটা হচ্ছে প্যারাবোলা এই বল হচ্ছে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, বা এই সার্কেল থেকে এই জায়গায় কনভার্ট হবে, স্ট্রেট লাইনে কনভার্ট হবে, স্ট্রেট লাইন থেকে সার্কেলে কনভার্ট হবে, এই ধরনের ট্রান্সফরমেশন গুলো ইন টার্মস অফ কমপ্লেক্স ভেরিয়েবল সেগুলোও আছে, সেগুলো আমরা হচ্ছে করবো। তাহলে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন এনি পয়েন্টেড এনি কার্ভ যদি গিভেন থাকে ইন কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স প্লেন মানে 2 ডাইমেনশনাল প্লেন, আর কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে তো, সেটাতে তুই হচ্ছে কনভার্ট করে নিতে পারবি। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট কাকে বলছি। মাল্টিপল পয়েন্ট এটা আমরা করিনি রিয়েল অ্যানালিসিসে। ধর আমরা তো হচ্ছে একটা পেলাম জেড ইকুয়াল টু জেড যে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন সেটা বা জেড টি এক্স টি প্লাস হচ্ছে আই 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 ওয়াই টি, সরি জেড ইকুয়াল টু পেলাম হচ্ছে এক্স টি প্লাস হচ্ছে আই ইন্টু ওয়াই টি, এই যে প্যারামেট্রিক ফর্মটা। এবার কোন একটা পয়েন্ট ধর হচ্ছে যে কোনো একটা পয়েন্ট মানে ধর ফর এক্সাম্পল আমি জেড ইকুয়াল টু জেড ওয়ান বলছি, এনি পয়েন্ট,
এই পয়েন্টটা যদি হচ্ছে টি এর ডিফারেন্ট ভ্যালুজের জন্য স্যাটিসফাই করে বা টি এর মান একের অধিকের জন্য z equal to z1 পাওয়া যায়, তাহলে দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য মাল্টিপল পয়েন্ট। উদাহরণ নিই, ধর আমার জেডটা ওই সার্কেলটাই ছিল, মানে প্যারামেট্রিক ডিপেন্ডেন্স। ধর হচ্ছে ফাংশনটা এরকম ছিল জেড অফ টি, তোর এটা ছিল হচ্ছে cos t প্লাস i sin t, এটা ছিল cos t প্লাস i sin t। এবার ধর আমি বললাম টি এর মান হচ্ছে ধর বললাম টি এর মান হচ্ছে ধর হচ্ছে কত 0, টি হচ্ছে এনি স্কেলার। এখানে if t consider 0 then z of 0 এটার মান কত পাবি রে? cos 0 plus i sin 0, this is 1 পাবি। আবার t এর মান যদি আমি 2 পাই নি, if we consider t equal to 2 pi, then z of 2 pi, তো এটা কত পাবি? cos 2 pi plus i sin 2 pi, তাই না? cos 2 pi plus i sin 2 pi মানে again 1। তার মানে আমি z of 1 মানে এই 1 পয়েন্টটা যদি আমি বলি this is point 1, তো 1 z of 1 মানে 1, এটা স্যাটিসফাই করছে টি এর মান 0 হলেও স্যাটিসফাই করছে, টি এর মান 2 পাই হলেও স্যাটিসফাই করছে। আরো পাবি যদি এরকম ঘটে মোর দ্যান 1 ভ্যালুজ এর জন্য, জেড ইজ 1 ইকুয়াল টু কোন একটা মানে জেড ইকুয়াল টু z1 পয়েন্টটা পাওয়া যায়, তাহলে দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য মাল্টিপল পয়েন্ট। আমি অন্য নিচ্ছি যে জেড ইকুয়াল টু এটাই থাকলাম, জেড টি মানে এটাই ধরে নিচ্ছি যে cos t প্লাস i sin t, এটাই ধরলাম। এবার ধর আমি বলছি এই পয়েন্ট 1 প্লাস i, এই পয়েন্টটা আমি চাই, বা 1 মাইনাস i। যদি এরকম কোনো ভ্যালু পাই টি এর দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য, টি এর যদি দুটো, বা আমি এটা সিম্পল আরেকটু সিম্পল করে দিচ্ছি 1/√2 প্লাস i/√, z1 এর মান। এটা দেখবি হচ্ছে যদি আমি t ইকুয়াল টু পুট করি π/4, তাহলে z অফ π/4 তুই পেয়ে যাবি হচ্ছে cos π/4 প্লাস i sin π/4, তার মানে 1/√2 প্লাস i/√, এটা পেয়ে যাবো। শুধু π/4 কেন, t ইকুয়াল টু twice n pi প্লাস π/4, n ইকুয়াল টু যা খুশি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এই সকল ভ্যালুর যে জন্য সর্বদাই তোর হচ্ছে এই z1 এর মানটা পাওয়া যায়। হোয়াটএভার দ্য ভ্যালু অফ t, এই ফরম্যাট n এর মান হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, যাই লিখিস না কেন হোয়াটএভার দ্য ভ্যালুজ, তার জন্য দেখবি যে এই z এর মান এইগুলো তুই পাবি, একই ভ্যালু পাবি। z এর মান 1 π/4 এ যা পাবি, z এর মান 2i n pi প্লাস π/4 এ হোয়াটএভার দ্য ভ্যালু অফ n, তার জন্য ওই 1/√2 প্লাস i/√, তাহলে ইন দ্যাট কেস এই যে এই z1 পয়েন্ট মানে এই পয়েন্টটা, দিস পয়েন্ট হচ্ছে 1/√2 প্লাস i/√2, এইটাকে বলা হয় মাল্টিপল পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে তোর বলবো হচ্ছে মাল্টিপল পয়েন্ট। মনে থাকবে মাল্টিপল পয়েন্ট কি জিনিস? মনে থাকবে? মানে যদি আমি ভাবি ব্যাপারটা কেমন, যদি এটা তো 2 ডাইমেনশনাল প্লেনে এক্স ওয়াই রিলেশন অলওয়েজ কোনো না কোনো কার্ভ রিপ্রেজেন্ট করে, ব্যাপারটা কি এইরকম ব্যাপার, এরকম এটা টি এর মান হচ্ছে এই একই ভ্যালুর জন্য জেড এর দুটো সেম মান, তুই দুবার পাবো। ওই কার্ভ যদি আঁকিস এক্স ওয়াই প্লেনে, ওই কার্ভটা দেখবি এই সার্কেলটা, ওটা সার্কেল, তো ওটা এই জিনিসটাতে সার্কেল, এটাতে সার্কেল একটা, দিস ইজ এ সার্কেল cos t প্লাস i sin t, এটা মানে দিস ইজ সার্কেল অফ রেডিয়াস 1। এবার দেখ ওই থিটার জন্য যা ভ্যালু পাবো, সার্কেল অফ দিস এই সার্কেলটা, এই থিটার জন্য যা ভ্যালু পাবো twice n pi প্লাস থিটার জন্য সেম ভ্যালু পাবো এই সার্কেলের জন্য এটা হচ্ছে। তারপরে এই ইউনিট মডিউলাসের মানে এমন মানে এই পয়েন্টটা অবভিয়াসলি এটাকে স্যাটিসফাই করতে হবে। আমি প্রথমে 1 প্লাস i লিখেছিলাম, 1 প্লাস i লিখে আমি এইখানে বসিয়ে কখনোই 1 প্লাস i পাবো না, এখানে t এর কোনো মান বসিয়ে 1 প্লাস i পাবো না, ওই জন্য পরবর্তীতে আমি চেঞ্জ করে নিলাম 1 প্লাস i, এই zt ইকুয়াল টু cos t প্লাস i sin t কে স্যাটিসফাই করে না, এইটাকে স্যাটিসফাই করে পেতে হবে। আচ্ছা এইটাকে স্যাটিসফাই করা মানে কি, এইটাকে স্যাটিসফাই করতে হবে মড অফ z ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে হোয়াটএভার দ্য কমপ্লেক্স নাম্বার যার মডুলাস অফ z ইজ 1, সেটা আছে এই সার্কেলটার উপর অবস্থিত, এবং মড তার মানে কি ইফ উই কনসিডার এনি কমপ্লেক্স নাম্বার যার মডুলাসটা 1,
যে কোনো, যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার আলফা প্লাস আই বিটা যদি কনসিডার করি such that this modulus is 1, এটা যদি মডুলাসটা 1 হয়ে যায়, তাহলে কোনো না কোনো থিটা পাবো for which z of theta equal to alpha plus i beta হবে, এবং যে থিটার জন্য পাবো 2i n পাই প্লাস থিটার জন্য আবার সেম ভ্যালুটাই পাবো t এর মান। বুঝতে পারছিস ব্যাপারটা? কি রে? Yes. হ্যাঁ, তাহলে হচ্ছে ব্যাপারটা বোঝা গেল। তাহলে মাল্টিপল পয়েন্ট কোন জিনিসগুলো? মাল্টিপল পয়েন্ট গুলো হচ্ছে টি এর একাধিক ভ্যালুর জন্য যদি একটা পার্টিকুলার পয়েন্ট পাওয়া যায়, একাধিক বলবো না, মোর দ্যান ওয়ান ভ্যালু বললেই হবে, মোর দ্যান ওয়ান ভ্যালুজ এর জন্য যদি হচ্ছে পাওয়া যায় তাহলে বলবো হচ্ছে মাল্টিপল পয়েন্ট। এরপরে দেখ, আচ্ছা কনভেক্স সেট আমরা পড়েছিলাম ইয়ের ক্ষেত্রে, বল হচ্ছে ইয়ের বল এলবিবি তে কনভেক্স সেট মানে লাইন সেগমেন্ট যদি থাকে। কমপ্লেক্স এখানে একটা সেট কমপ্লেক্স ডায়াগ্রাম কমপ্লেক্স প্লেনে, এই কমপ্লেক্স প্লেনে কোন একটা সেটকে এ একটা এনি সেট ইন সি, এটাকে কনভেক্স বলবো, কনভেক্স সেট বলবো, এটাকে কনভেক্স বলা হবে যদি কি হয়, যদি এনি দুটো পয়েন্ট এই সেটের মধ্যে, দেখ দিস ইজ এ সেটের মধ্যে অবস্থিত এনি দুটো পয়েন্টকে যদি কি করা যায়, কতগুলো কতগুলো বল পলিগোনাল আর্ক দ্বারা জয়েন করা যায়, এবং যে আর্ক গুলো সর্বদা এই ইয়ের মধ্যে অবস্থিত, বল এই সেটের মধ্যে, মানে প্রতিটা পয়েন্ট। উদাহরণ নিই ভালো হবে। আগে ধর আমরা যেটা আগে করতাম এই ধরনের একটা, দিস ইজ নট কনভেক্স, কারণ এই পয়েন্টে আমরা লাইন সেগমেন্ট জয়েন করতাম, কিন্তু এখন এই ডেফিনেশন কমপ্লেক্স প্লেনে যেটা বলা হচ্ছে এটা কনভেক্স বলবো যদি এই দুটো পয়েন্টকে যদি কতগুলো পলিগোনাল আর্ক, মানে হচ্ছে পলিগোনাল মানে স্ট্রেট লাইন হবে, বাট সরাসরি জয়েন করার দরকার নেই, আর একটা পয়েন্ট নিলাম আর একটা পয়েন্ট নিলাম, দেন এইভাবে জয়েন করে দিতে পারি, দেন দিস সেট ইজ কনভেক্স। ঠিক আছে, কনভেক্স সেটের ডেফিনেশন আছে একটা একটা পয়েন্ট, একটা সেট অফ পয়েন্টস ইন এ কমপ্লেক্স প্লেন is said to be complex if every pair of points can be joined by polygonal arc which consists only the points of the set. সেটের বাইরের কোনো পয়েন্ট নাই। আগে যেরকম ডিরেক্ট সরাসরি বলতাম লাইন সেগমেন্ট সরাসরি জয়েন করব, এখানে লাইন দিয়েই জয়েন করব, বাট সরাসরি দুটো পয়েন্টে জয়েন করব না, যদি আরো কোনো পয়েন্ট কনসিডার, যেমন হচ্ছে যদি এই সেটটা এটা হয়, এই সেট সার্কুলার সেট, তাহলে এটা সরাসরি দুটো পয়েন্ট নিলে সরাসরি একটাই কার্ভ দ্বারা জয়েন হয়ে যাবে, কিন্তু সেটা কেউ যদি মনে করে এইভাবে জয়েন করবো হবে, কেউ যদি মনে করে না এরকম 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 জয়েন করবো হবে, মানে অনেক অসংখ্য কার্ভ দ্বারা যদি জয়েন করে দিস তাও হবে। বোঝা গেল? মানে প্রতিটা স্ট্রেট লাইন হবে, কিন্তু প্রতিটা স্ট্রেট লাইনের এই পয়েন্ট গুলো, যে কর্নার পয়েন্ট গুলো, সেগুলো যেন এই সেটের মধ্যেই থাকে, সেটের বাইরে যেন না থাকে। ঠিক আছে, কনভেক্স সেট কাকে বলে? ওপেন একটা সেট যদি ওপেন হয়, ওপেন সেট কাকে বলে জানিস, এন্ড কনভেক্স হয়, তাহলে বলা হয় এটাকে বলে ডোমেন। ওপেন কনভেক্স সেট ইজ নোন অ্যাজ ডোমেন। মানে একটা সেট যদি এটার এ বি এ সেট অফ কমপ্লেক্স নাম্বার হুইচ ইজ ওপেন, ওপেনের ডেফিনিশন জানিস, হুইচ ইজ কনভেক্স, তাহলে সেটাকে বলবো ডোমেন। মানে এগুলো কিছু ডেফিনিশন আমি পরপর বলছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা ছিল হচ্ছে জর্ডান আর্ক বলে একটা জিনিস ছিল, মাল্টিপল পয়েন্টের। পরে দেখছি। আচ্ছা, এরপরে আসি ফাংশন, কমপ্লেক্স ফাংশনের মধ্যে ধরেছে
আমরা যেমন y ইকাল টু fx একটা ফাংশন আমরা বলতাম, এখানে আমি w ইকাল টু f অফ z, মানে y ইকাল টু fx কে বলে sin x এদের ফাংশন। আমি বললাম sin অফ z, z মানে এখানে কিন্তু x প্লাস i y, তো এটা বলতে আগে বলতে sin x, এটা মানে sin x বা cos x বা e টু দি পাওয়ার x বা log x, নরমাল ফাংশন বলছে, আরো অনেক রকম থাকতে পারে, ধরো যে sin x প্লাস e টু দি পাওয়ার x হতেই পারে। হোয়াটএভার দ্য ফাংশন, লেখা এই x স্কয়ার প্লাস sin x প্লাস e টু দি পাওয়ার x মাইনাস log x কিছু একটা লিখলাম, y মানে f। এক্ষেত্রেও তাই w ইকুয়াল টু f z, এই z এর দিয়ে যা কিছু লেখা যাবে, এটা লিখলাম প্লাস e টু দি পাওয়ার z লিখলাম, আমার ইচ্ছে হলো প্লাস log z লিখলাম, আমার ইচ্ছে হলো z স্কয়ার লিখলাম, প্লাস করতে এমন কোনো কথা নেই, মাইনাস করতে হবে, যা কিছু করতে। তাহলে যদি হয় তাহলে এটা কমপ্লেক্স ফাংশন। এবার দেখবি কমপ্লেক্স ফাংশন যদি হয় তাহলে z মানে কিন্তু আবার x প্লাস i y, এই z যদি x প্লাস i y হয় তাহলে কিন্তু এই যে কোনো sin z বল, e টু দি পাওয়ার z বল, log z বল বা z স্কয়ার বল, এই সবাইকেই কিন্তু ওই রিয়েল পার্ট প্লাস i ইনটু ইমাজিনারি পার্ট আকারে লেখা যায়। কমপ্লেক্সের এই একটা প্রপার্টি আছে, হোয়াটএভার দ্য ফাংশন মেবি। আমরা যেহেতু এই sin z মানে কি হবে জানি না, e টু দি পাওয়ার z, log z এগুলো কি হবে জানি না, এগুলো সব ওই কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে। কমপ্লেক্স নাম্বারের মধ্যে এক্সারসাইজ ওই যে যেটা বলি 2a 2b and 2c, ওটা করতে হবে, এখানে সিলেবাসেও আছে। মানে যে ত্রিকোণমিতিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন গুলো কি হবে ইন কমপ্লেক্স ভেরিয়েবলস। আমি সিম্পল একটা e টু দি পাওয়ার x z টাই করি, দেখ বুঝতে হবে। e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার x প্লাস i y, এটা যে a প্লাস i b ফর্মে লেখা যাবে, কিভাবে লেখা যাবে দেখ, এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার i y, এটা e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার i y মানে cos y প্লাস i sin y, তাহলে এই যে e টু দি পাওয়ার x cos y প্লাস i ইনটু e টু দি পাওয়ার x sin y। তাহলে e টু দি পাওয়ার z যদি কোনো জায়গায় থাকে তার একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট অলওয়েজ থাকে। তা sin z আছে, sin অফ z, এটাকেও এই ফর্মে লেখা যাবে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ফর্মে। কিভাবে? sin z মানে লেখা যায় sin অফ x প্লাস i y, এটা sin অফ a প্লাস b এর ফর্মুলা না, তাহলে হচ্ছে sin x sin অফ i y, এই সরি cos অফ i y প্লাস হচ্ছে cos x sin অফ i y, ঠিক আছে? তো এই cos অফ i y মানে কত জানিস? cos অফ i y মানে, বা sin অফ i y মানে, এর ভ্যালুটা কত জানিস? cos i y বা sin i y, কেউ বলতে পারবি? জানিস কি এটা বল? হাইপারবোলিক দিয়ে আসে, হ্যাঁ হাইপারবোলিক দিয়ে আসে। তাহলে হাইপারবোলিক ফাংশন জানলে তোরা পারবি। cos হাইপারবোলিক y মানে হচ্ছে e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 হয়, এন্ড sin হাইপারবোলিক y e টু দি পাওয়ার y মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 হয়। আবার হচ্ছে cos y মানে হয়ে যায় e টু দি পাওয়ার iy প্লাস e টু দি পাওয়ার মাইনাস iy বাই 2, এই রিলেশন গুলো জানলেই হয়ে যায়। sin y মানে হয়ে যায় e টু দি পাওয়ার iy মাইনাস e টু দি পাওয়ার মাইনাস iy বাই 2i। এখানে কিছুই না, এই যে cos iy আছে, জাস্ট এই রিলেশনে y এর জায়গায় iy পুট করে দে এই রিলেশনে, তাহলে cos iy সমান চলে আসবে y এর জায়গায় iy e টু দি পাওয়ার, তাহলে মাইনাস y, y এর জায়গায় iy বসাবে, তাহলে i স্কয়ার চলে আসবে, এটা প্লাস e টু দি পাওয়ার y বাই 2, তাহলে cos iy মানে দেখ এটা e টু দি পাওয়ার মাইনাস y প্লাস e টু দি পাওয়ার y বাই 2, তার মানে দেখ e টু দি পাওয়ার কোনটা, এটা এই জিনিসটা, তাহলে cos হবে cos হাইপারবোলিক y। আবার এখানে যে sin বসা, sin অফ iy, y এর জায়গায় iy, তাহলে e টু দি পাওয়ার মাইনাস y মাইনাস e টু দি পাওয়ার y বাই
এটা বলবি 2i, ঠিক আছে? তো 2i এইখানে দেখ এটা লেখা যাবে মাইনাস অফ 1/i ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2। এইটা মানে দেখ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2, দিস ইজ মানে সাইন হাইপারবোলিক ওয়াই। এইটা মানে সাইন হাইপারবোলিক ওয়াই। আর 1 মাইনাস অফ 1/i মানে i, ওপর নিচে i দিয়ে গুণ করে দে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি i। তার মানে অ্যাকচুয়ালি সাইন আই ওয়াই মানে আই সাইন হাইপারবোলিক ওয়াই, এন্ড কস আই ওয়াই মানে হচ্ছে কস হাইপারবোলিক ওয়াই। তাই যদি হয় তাহলে এখানে যদি বসিয়ে দিস সাইন এক্স কস হাইপারবোলিক ওয়াই প্লাস আই কস এক্স সাইন হাইপারবোলিক ওয়াই। তাহলে বুঝেছি? দেখে দিস ইজ দ্য রিয়েল পার্ট, দিস ইজ ইমাজিনারি পার্ট। হোয়াটএভার দ্য ফাংশন, আমি এই দুটো উদাহরণে লগ জেড কে ওই ফর্মে লেখা যায়, সামথিং প্লাস আই ইন্টু সামথিং। জেড স্কয়ার কেও লেখা যাবে, জেড স্কয়ার কে লেখা তো সোজা, মানে তুই জেড স্কয়ার কে লিখতে চাস কি আসবে, জেড স্কয়ার মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কয়ার। এটা মানে কত হবে এক্স স্কয়ার প্লাস আই স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2i ইজ আই এক্স ওয়াই। তার মানে দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস আই ইন্টু 2i ইজ এক্স ওয়াই। তার মানে এখানে রিয়েল পার্ট, দিস ইজ ইমাজিনারি পার্ট। Whatever the complex number may be, we can write complex number as a combination of two real numbers. One is real part, another is imaginary part. আমরা এটাকে দিতে পারি this is a u of xy plus I into v of xy, এই ফর্মুলা বলতে পারি। Whatever the complex number may be, whatever the complex function নাম্বার বলছি, ফাংশন may be, কারণ দেখ এটা এবার দেখ এবার যদি একটা ফাংশন এই কমপ্লিকেটেড ফাংশনটা থাকে, তুই সাইন জেড কে ইন টার্মস অফ লিখে ফেলতে পারলি এইটা প্লাস এটা, ই টু দি পাওয়ার জেড কে লিখে ফেলতে পারলি হচ্ছে এইটা দিস প্লাস দিস আই ইনটু দিস, জেড স্কয়ার কে লিখে ফেললি ওই লগ জেড কেও সিমিলারলি লেখা যাবে। যদি লেখা যায় সবগুলো এবার অ্যাড করে দিস, তাহলে আলটিমেটলি সাম ফাংশন অফ এক্স ওয়াই একটা ফাংশন প্লাস আই ইনটু আর একটা, সব যদি রিয়েল আর ইমাজিনারি আলাদা করে দিস, তাহলে হোয়াট এভার দ্য ফাংশন এফ f of z মানে w equal to f of z, we can write u plus iv ফর্মে লেখা যায়, where u is a function of xy and v also another function of xy, এই ফর্মে অলওয়েজ লেখা সম্ভব whatever the complex function may be। ঠিক আছে? এবার তাদের জানতে হবে যে সাইন জেড কে কি, যেমন সাইন জেড এরটা আমি করলাম এই ফর্মে লেখা যায়, কস জেড কে কি ফর্মে লেখা যায়, অন্য যদি জেড থাকে কি ফর্মে লেখা যায়, সাইন ইনভার্স জেড আছে সেটাকেও লেখা যাবে। এনি ফাংশন উই ক্যান রাইট ওই ফর্মে সামথিং ইনটু সামথিং প্লাস আই ইনটু সামথিং আকারে লেখা যাবে। যদি যে কোনো ফাংশনকে ওই ফর্মে লেখা যায়, তাদের এবার কম্বিনেশন যেভাবেই থাকুক না কেন, তাহলে টোটালটাকে ইউ ফাংশন অফ একটা ইউ প্লাস আই ইনটু ফাংশন অফ এক্স ওয়াই মানে ইউ প্লাস আই ভি ফর্মে লেখা সম্ভব হবে। হোয়াট এভার দ্য ফাংশন অফ ডব্লিউ ইকুয়াল টু ফাংশন অফ জেড। বোঝা গেল? এই বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে মেইনলি এরপরে যখন আমি হচ্ছে এর কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি কি হবে হবে না, তার সেটা এক্সিস্ট করবে না, সেটা যখন চেক করব, তখন এই যে ডাবল ভেরিয়েবল ফাংশন এখন অ্যাকচুয়ালি মানে f ড্যাশ জেড এক্সিস্ট করবে কিনা ডিপেন্ড করবে ইউ এন্ড ভি এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা, ডিফারেন্সিয়েবল কিনা, f ইজ ডিফারেন্সিয়েবল কিনা ডিপেন্ড করবে যে ইউ এন্ড ভি ডিফারেন্সিয়েবল কিনা। u and v মানে u is a function of xy, v is another function of xy, তাহলে u and v এই xy এর ফাংশন যেটা তারা হচ্ছে ডিফারেন্সিয়েবল কিনা তার উপর ডিপেন্ড করে তোলা, সেগুলো আমরা পরে আসবো আস্তে আস্তে। বোঝা গেল ব্যাপারটা কি বলেছি? হ্যাঁ, তাহলে ফাংশন যখন আমি ডিফাইন, সেগুলো কখন কি পরে আসি, ফাংশন যখন আমি ডিফাইন করতে পারছি কমপ্লেক্সে মানে w equal to f of z, ঠিক আছে, w equal to f of z, তাহলে আমরা ফাংশনের লিমিট বার করতে পারবো। ফাংশনের লিমিট আমি বলতে লিমিট হচ্ছে z টেন্ডস টু z0 f of z কত হবে, বা ফাংশনের f ড্যাশ at z0 মানে আমরা যেরকম করতাম লিমিট হচ্ছে x টেন্ডস টু a fx এর মান কত হবে, f ড্যাশ a এর মান কত হবে, মানে ডেরিভেটিভ লিমিট কন্টিনিউইটি এইসবের যেভাবে বার করতাম সিমিলার জিনিস এখানে ফাংশন যখন ডিফাইন করতে পারলাম কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা করে দিতে পারবো।
এই যখনই ফাংশন তুই ডিফাইন করতে পারবি তখনই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এটসেট্রা চলে আসবে। ফাংশন যখন ডিফাইন করতে পারবি তখনই তার ইন্টিগ্রেশন থাকবে বা থাকবে না সব চলে আসতে পারবে। ফাংশন যখন ডিফাইন করতে পারলি কমপ্লেক্স ভেরিয়েবল তার সেটা ইকুয়াল টু যদি 0 করিস তাহলে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনের রুট থাকবে কিনা আমরা সব টেস্ট করতে পারবো। রুট আছে নেই, কোন ইন্টারভ্যালে রুট আছে, সবকিছু আমরা করতে পারবো। বুঝে যাক, যখন আমি ফাংশনটা ডিফাইন করে ফেললাম কমপ্লেক্স ভেরিয়েবলে, ইন দ্যাট কেস আমি ফাংশনটার কন্টিনিউয়াস কিনা, ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, ফাংশনটার লিমিট এক্সিস্ট করে বা করে না, সবই করতে পারবো। কি বুঝেছিস ব্যাপারটা? তারপরে কোন ফাংশনের ধর হচ্ছে ইন্টিগ্রেবল কিনা, মানে ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, ওখানে যেরকম ইন্টিগ্রেশন a to b fx dx করতাম, এখানে ইন্টিগ্রেশন z0 to z বা z0 to z1 fz dz বার করবো। বুঝা গেল ব্যাপারটা এরকম। কিন্তু সেক্ষেত্রে fz dz বলতে কি, এখানে তো কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে 2 ডাইমেনশনের পয়েন্ট, তাহলে সেখানে dz মানে dx into dy আসবে। বা দেখবো কি আসে এক্ষেত্রে, আমরা ওই যেটা ভেক্টরের ক্ষেত্রে করেছিলাম ভেক্টর অ্যানালিসিসে, তোর হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, সেই সব জিনিসগুলো তোর এখানে চলে আসবে। কন্ট্যুর ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশনটা অনেক বেশি কাজের এখানে তোর দেখবি। ইন্টিগ্রেশন যখন প্রপার্টি করব সেক্ষেত্রে ওই জিনিসগুলো আসবে। তাহলে দেখ এখানে কোন একটা ফাংশন যখন ডিফাইন করে ফেলেছি fz ফাংশনটা, তাহলে এর লিমিটটা এক্সিস্ট করে কিনা। নরমাল ডেফিনিশন fx এর লিমিটেড ডেফিনিশন যা ছিল, for any epsilon greater than 0 there existed delta greater than 0 such that modulus of fx minus l, এই লিমিটটা যদি l ধরতাম, l less than epsilon whenever ওই কি লিখতাম x minus l 0 less than mod of, কন্টিনিউটির ক্ষেত্রে 0 less than টা থাকতো না, আবার তখন l টা তখন fa হয়ে যেত। তাহলে সেম জিনিস হবে, কন্টিনিউটি বল আর লিমিট বল। fz ধর আমি বলছি কন্টিনিউয়াস at z equal to z0, z equal to z0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। কি হবে, for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fz minus f of z0 this less than epsilon whenever mod of z minus z0 less than delta। দেখতে একই রকম কিন্তু জিনিসটা পুরোপুরি কিন্তু একদম এক নয়। আগের ক্ষেত্রে x minus a less than delta বলতে একটা ইন্টারভাল বোঝায়, কিন্তু এখানে z minus z0 less than delta বলতে একটা সার্কেল বোঝায় অফ ডেল্টা রেডিয়াস। বোঝা গেল? তাহলে এটা হবে কন্টিনিউয়াস। যদি এটা হয় তাহলে বলবো fx is continuous at z equal to z0, fx is continuous at z equal to z0। ডিফারেন্সিয়েবল যদি আমরা করতাম কি করতাম, ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি করতাম, ওই লিমিট x টেন্ডস টু a পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে লিমিট এই বার করতাম, x টেন্ডস টু ডেরিভেটিভটা যেটা করতাম x টেন্ডস টু a fx মাইনাস fa বাই যে x মাইনাস a, এই লিমিটটা যদি এক্সিস্ট করতো, এই লিমিটটা এক্সিস্ট করতো মানে কি, আমরা যেহেতু আগের ক্ষেত্রে করতাম কি করতাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ। কারণ হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিমিট মানে আইদার লেফট থেকে যাবে অথবা রাইট থেকে যাবে। এক্স এর দিকে গেলে আইদার এর থেকে কম মান নিয়ে এর দিকে যাবে অথবা এর থেকে বেশি মান নিয়ে এর কাছে আসবে, এই দুটোই হতো, তাই লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ। কিন্তু যখন এর ক্ষেত্রে করব মানে যে লিমিট জেড এফ ড্যাশ জেড জিরো এই পয়েন্ট, এটা মানে কি হবে, লিমিট জেড টেন্স টু z0 f of z minus f of z0 by z minus z0। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এটা বলবো হচ্ছে ওই লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ z0 and রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ z0, এই জিনিস কিন্তু চলবে না। কারণ কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স নাম্বার মানে 2 ডাইমেনশনে লেফট রাইট হয় না, মানে অল পসিবল ওয়েজে বলতে হবে। যদি বলতে হয় অল পসিবল ওয়েজ, অল পসিবল ওয়েজ মানে ইনফাইনাইট ওয়েজে হয়, তেমন ওইভাবে ক্যালকুলেট করা সম্ভব না। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি এই লিমিটটা লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট করে ক্যালকুলেট করা সম্ভব না। যদি এইটা এক্সিস্ট করে এই লিমিটটা, লিমিট জেড মানে এটা হচ্ছে সেভারাল ভেরিয়েবল লিমিট হবে, বাট যেহেতু কমপ্লেক্স নাম্বার তার মধ্যে আইও থাকবে। এফ অফ জেড, জেড এর মধ্যে তো
যে মানে এফ অফ জেড ইজ এ মানে কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন, দেয়ারফর ওই এফ অফ জেড কে লেখা যাবে ইউ প্লাস আইভি মানে ইউ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই, এই ফর্মে লেখা যাবে। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করছে কিনা দেখতে হবে। এখানে z টেন্ডস টু z0 মানে তখন ডাবল লিমিট হয়ে যাবে, মানে আমি যদি বলি z0 ইকুয়াল টু x0 প্লাস iy0, তার মানে x টেন্ডস টু x0 and y টেন্ডস টু y0, ব্যাপারটা এরকম হয়ে যাবে। সেগুলো আমরা দু একটা উদাহরণ নিলে বুঝতে পারবো যে কখন কি হয় না হয়, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে বলবো যে f এর যে f is differentiable at the point z0, z0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। যদি একটা ফাংশন ডিফাইন্ড অন সাম ডোমেন ডি, কোন একটা ডোমেন ডি তে fz is defined, দেন এই ডোমেনের এভরি পয়েন্টে, ঠিক আছে স্যার, এই ফাংশন ডোমেনের এভরি পয়েন্টে যদি হচ্ছে ডিফারেন্সিয়েবল হয় মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে বলা হয় the function is regular or বলা হয় function is analytic, ঠিক আছে। যদি প্রতিটা পয়েন্টে মানে একটা পার্টিকুলার পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করলো আর বাকি পয়েন্টে করলো না, সেরকম ব্যাপার নয়। ইফ f is defined on some domain, f টা কোনো না কোনো, যখনই আমরা ডোমেন অফ ডেফিনিশন আমরা করি, তাই না কি, f of x ডিফাইন্ড অন সাম ডোমেন করতাম, এখানেও তাই f of z ডিফাইন্ড অন সাম ডোমেন, এখানে ডোমেন বলতে রিজিয়ন হবে, ঠিক আছে স্যার, এখানে ডোমেন বলতে রিজিয়ন হবে। ডোমেন মানে ওপেন এন্ড কনভেক্স, মনে থাকে যেন ডোমেনের ডেফিনিশন আগে বলা হয়েছে ওপেন এবং কনভেক্স এটা হবে। তাহলে fz is defined on some domain, then fz যদি ডিফারেন্সিয়েবল হয় at every point of d, every point d এর every পয়েন্টে বলা হয়, তাহলে বলা হবে fz is regular বলতে পারিস, বা fz is analytic, বুঝতে গেল, fz is analytic বলবি, ঠিক আছে, fz is regular or fz is analytic, মনে থাকবে ব্যাপারটা। আচ্ছা আমি একটা ফাংশন নিচ্ছি, ধর fz ইকুয়াল টু z বার, z বার মানে নিশ্চয়ই বুঝিস কনজুগেট, একদম সিম্পল ফাংশন নিয়েছি, fz ইকুয়াল টু z বার। এইটা আমি যদি এটা দেখি যে হচ্ছে fz ইকুয়াল টু z বার, এর লিমিট বার করতে হয় z টেন্ডস টু 0 তে, বা কন্টিনিউয়াস কিনা দেখতে চাইছি। z বার মানে নিশ্চয়ই বুঝেছিস x মাইনাস iy, z বার মানে কিন্তু এটা, লিমিট z টেন্ডস টু 0, 0 মানে হচ্ছে অরিজিন, এখানে 0 মানে 0 প্লাস iy, মানে 0 প্লাস i ইনটু 0, এখানে 0 মানে কমপ্লেক্স 0 মানে। যদি এই লিমিটটা বা এটা কন্টিনিউয়াস কিনা টেস্ট করতে চাই, তাহলে আমি একে বার করতে f অফ z মাইনাস f0 এর মডিউলাস যদি বার করিস কি হবে রে, যদি z বার, তাহলে f অফ 0 মানে কত হয়ে যাবে, এটা 0 মাইনাস i0, তার মানে হচ্ছে তো হয়ে যাবে এটা 0ই হবে, এটা মানে হয়ে যাবে x মাইনাস iy, এটা হয়ে যাবে মড মাইনাস 0, এটার মড মানে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না, এটার মানে রুট ওভার, বা কেউ এটাকে আরেকটা ফর্মে লিখতে পারিস, যে দরকার নেই, তাহলে এটা মানে আমি কমপ্লেক্স আকারে ভাবছি না, রিয়েল মানে দুটো জিনিসের মড আর a প্লাস বা a মাইনাস b এর মড, a মাইনাস b এর মড, এটা রিয়েল, তাহলে কি হবে, লেস দ্যান ইকুয়াল লেখা যায় মড a প্লাস মড b, তাহলে এটাকে এইভাবে ভাব, তাই যদি ভাবি দিস লেস ইকুয়াল টু মড x প্লাস মড অফ iy, তাহলে এটা আবার লেখা যাবে therefore fz মাইনাস f0 এটার মড দিস লেস ইকুয়াল টু এটা মড x প্লাস মড i, এর মানে হচ্ছে 1 মড y, আবার মড x অলওয়েজ x রিয়েল লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হয়। এটা আমরা ক্যালকুলাস, আমি কি করলাম বলতো, ওই ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এর ফর্মে করার চেষ্টা করছি, যেটা লিমিট কন্টিনিউটি কথা। মড y মানে আবার লেখা যায় রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এইগুলো জানি, সেগুলো তোরা করেছিলি, তো এটা যদি তাই হয় দিস লেস দ্যান ইকুয়াল টু, তাহলে 2 রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়, 2 রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়। আমি এইটা লেস দ্যান এপসাইলন লিখলাম,
এটা লেস দেন এপসাইলন লিখতে পারবো ইফ উই কনসিডার এটা কি হবে, এটা যে এক্স স্কোয়ার রুট টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এপসাইলন। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এপসাইলন স্কোয়ার বাই 4। আমি ডেল্টা দিলাম এপসাইলন বাই 2, তাহলে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ডেল্টা আমরা তো নেবারহুড কমপ্লেক্স নেবার জেড মাইনাস জেড জিরো লেস দেন ডেল্টা, এটা ডেল্টা, এটাই ডেল্টা ধর, দিস ইজ ডেল্টা স্কোয়ার এপসাইলন বাই 2 তাহলে জাস্ট দিস ইজ ডেল্টা, এটাই ডেল্টা ধর। তার মানে তুই পেয়ে যাবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, মড অফ জেড মাইনাস জেড জিরো। এটা ডেল্টা তো মড অফ জেড জিরো হোল স্কোয়ার পাবো, হোল স্কোয়ার মানে হ্যাঁ তুই তাহলে প্রথমে ঠিক ধরেছিলাম, এটা মানে ডেল্টা স্কোয়ার ধর, মানে এপসাইলন বাই 2 ইকুয়াল টু ডেল্টা ধর, এটা তাহলে ডেল্টা স্কোয়ার আসবে। তো এটা যদি ডেল্টা স্কোয়ার হয় তাহলে মড অফ জেড মাইনাস জিরোর হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার, তাহলে এখান থেকে মড অফ জেড লেস দ্যান ডেল্টা, মড অফ জেড মানে জেড মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা। তাহলে দেখ তুই পেয়ে যাচ্ছিস যে এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো দিস লেস দ্যান এপসাইলন, কখন, যখন মড অফ জেড মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা, আর ডেল্টার মান কত, এপসাইলন বাই 2। আলাদা কিছু করেছি একটু, জাস্ট আগে এক্স ওয়াই দিয়ে টোটালটা লিখতাম এফ এক্স ওয়াই মাইনাস এফ জিরো জিরো, আগে অঙ্কটা এটা এরকম না লিখে কি করতাম এফ এক্স ওয়াই মাইনাস এফ জিরো জিরো, এই মানটা বার করতাম দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার ওই জিনিসটা করতাম, হ্যাঁ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওই এই সার্কুলার রিজিয়নটা করতাম, এই যে এইটা, এই জিনিসটা করতাম। এখন কি করলাম, জাস্ট এটা করলাম উইথ দিস করলাম, একই কাজ করেছি। তাহলে ক্লিয়ারলি আমি যেহেতু এটা হচ্ছে, দেয়ারপর আমি বলতে পারি যে ফাংশন এফ জেড ইজ কন্টিনিউয়াস অ্যাট জেড ইকুয়াল টু 0। এই যে এফ জেড সমান জেড বার ধরেছি কনজুগেট ইজ কন্টিনিউয়াস। বাট যদি আমি এটা ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করি, ডিফারেন্সিয়াবল কিনা অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো, অ্যাট জেড ইকুয়াল টু 0 তে এফ জেড ইকুয়াল টু সেম ফাংশন ইকুয়াল টু জেড বার, এটা ডিফারেন্সিয়াবল কিনা যদি টেস্ট করতে যাই তাহলে তোকে এটা এই লিমিটটা বার করতে হবে, লিমিট z টেন্ডস টু 0 হচ্ছে এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো, এই লিমিটটা এক্সিস্ট করে কিনা তোকে দেখতে হবে। এই লিমিটটা এক্সিস্ট করে কিনা মানে দেয়ারফর উই হ্যাভ টু ফাইন্ড দিস লিমিট z টেন্ডস টু 0 এফ জেড মানে জেড বার মাইনাস এফ জিরো মানে 0 বাই জেড মাইনাস 0। এটা যদি বসিয়ে দিই ইন টার্মস অফ এক্স ওয়াই, এটা কি হবে z টেন্ডস টু 0, এটা কি আসবে জেড বার মানে x মাইনাস আই ওয়াই, জেড মানে x প্লাস আই ওয়াই, আর z টেন্ডস টু 0 মানে লিমিট x টেন্ডস টু 0 মানে z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, তাহলে z টেন্ডস টু 0 মানে x প্লাস আই ওয়াই টেন্ডস টু 0, রিয়েল পার্ট ইমাজিনারি, তাহলে x টেন্ডস টু 0 and y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x মাইনাস আই ওয়াই বাই x প্লাস আই ওয়াই। যখন x y এ কনভার্ট করে নিচ্ছিস এটাকে রিয়েল সেভারেল ভেরিয়েবল ভাব, এটা এই লিমিটটা এক্সিস্ট করে কিনা, এই লিমিট আইটা না থাকলে আমরা অলরেডি করেছি, এক্সিস্ট করে না, একই গল্প করতে হবে এখানে। এখানে কি করতে অ্যালং দ্য লাইন টেস্ট করতে হবে, অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু দি mx, এই লাইন বরাবর আমি টেস্ট করি অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, কি হয়ে যাবে অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, দিস লিমিট হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে x মাইনাস i mx বাই হচ্ছে x প্লাস i mx, আলটিমেটলি x x কেটে গিয়ে এটা 1 মাইনাস im বাই 1 প্লাস im, আগে রিয়েল নাম্বার মানতে তো এটা কমপ্লেক্স নাম্বার পাবো, ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ m this limiting value is different, therefore ওই এক্সিস্ট করে না, এই z মানে z টেন্ডস টু z0 তে এই f z এর মানে f ড্যাশ z0 মানে f ড্যাশ z0 এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না। তার মানে f z ইকুয়াল টু z বার, এই সিম্পল একটা সিম্পল ফাংশন, সবথেকে সিম্পল ফাংশন f z ইকুয়াল টু z বার, এটা কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল এট z ইকুয়াল টু 0, মানে অরিজিনে কন্টিনিউয়াস হবে বাট অরিজিনে কিন্তু এটা ডিফারেন্সিয়েবল নয় z ইকুয়াল টু z বার, যে ফাংশনে এটা ডিফাইন থাকে না।
কি বুঝতে পারছিস ব্যাপারটা? ডিফারেন্সিয়েবল যদি না হয় কোনো একটা পয়েন্টে, যে একটা ফাংশন ডিফাইন্ড অন সাম ডোমেন, সেটা যদি ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্টে হয়ে যায় তখন অ্যানালিটিক হয় বা রেগুলার হয়, আমি বলেছিলাম। কিন্তু এটা যেহেতু একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তারপর দিস ফাংশন ইজ নট অ্যানালিটিক, ঠিক আছে? বাট এক্সেপ্ট জিরো, বাকি সব জায়গায় কিন্তু এটা ডিফারেন্সিয়েবল হয়। ইন দ্যাট কেস তখন আবার বলতে পারবি অ্যানালিটিক। বোঝা গেল? এটা যেরকম একটা সিম্পল এই ফাংশন নিলাম, এই ধরনের অনেক ফাংশন নেওয়া যায় যেটা হচ্ছে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, ডিফারেন্সিয়েবল কিনা, বা লিমিট এক্সিস্ট করে কিনা, এগুলো কিন্তু সব টেস্ট করা যাবে। যেমন আর একটা উদাহরণ আমি নিচ্ছি, ধর হচ্ছে আমি নিচ্ছি এফজেড ফাংশন অফ জেড। এটা সিম্পল, এটা নিয়েছি এক্স কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস আই এক্স বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের জেড নট ইকাল টু জিরোতে, আর জিরো when জেড ইকাল টু। এটা কি করতে হবে বলতো? এটা ডিফারেন্সিয়েবল নয়, অরিজিনে দেখাতে হবে। কি লিখেছি? এক্স কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস আই এক্স, এক্স কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস আই এক্স, অঙ্কটা লক্ষ্য করেছিস কি নেওয়া হয়েছে? বাই এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই স্কোয়ার। ওই একই ঘটনা, মানে এফ ড্যাশ জিরো এটা এক্সিস্ট করে না, ডেরিভেটিভটা এক্সিস্ট করে না দেখাতে হবে। এফ ড্যাশ এক্সিস্ট করে না দেখানোর ওই পদ্ধতি একটা, তার মানে এই লিমিটটা তোকে দেখাতে হবে এফ জেড মাইনাস এফ জিরো বাই জেড মাইনাস জিরো, লিমিট জেড টেন্স টু জিরোটা এক্সিস্ট করে না, ডেরিভেটিভটা এক্সিস্ট করে না, মানে এই লিমিটটা এক্সিস্ট করে না। এই লিমিটটা মানে কি? এই লিমিটটা, লিমিট z টেন্স টু জিরো, z টেন্স টু জিরো থেকে x টেন্স টু জিরো, y টেন্স টু জিরো, এফ জেড এর মান এটা বসবে, এই যে এক্স কিউব y ইন্টু এক্স y মাইনাস আই এক্স বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস y স্কোয়ার বাই জেড, যেমন আলটিমেটলি এফ জিরো মানে জিরো, জেড জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এই লিমিটটা এক্সিস্ট করে না, তোকে দেখাতে হবে। কি বুঝেছিস? কি করব? y ইকুয়াল mx কিউব ধরে নেওয়া যায়। হ্যাঁ, এই টাইপের অঙ্ক ইয়েতেও করেছি, ক্যালকুলাস সাবসেরভাল y ইকাল টু mx কিউব, এই কার্ভ বরাবর ভাব অ্যালং দা কার্ভ y ইকাল টু mx কিউব, যখন জিরোর দিকে যাবে y ইকাল টু mx কিউব বরাবর যদি হয় তখন হচ্ছে লিমিট x টেন্স টু জিরো চলে আসবে অ্যালং দিস কার্ভ, লিমিটটা কত হবে? তাহলে হচ্ছে এটা এক্সএস কিউব ইন্টু এম এক্সএস কিউব বসবে, এটা y মানে এম এক্সএস কিউব মাইনাস আই এক্স বাই, এটা হচ্ছে এক্সএস টু দি পাওয়ার 6 আর এম এক্সএস কিউব, এটা স্কোয়ার আছে, তাহলে প্লাস এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6, এটা ইন্টু এক্স প্লাস হচ্ছে আই এম এক্স এর। দেখ লক্ষ্য করে দেখ, লিমিট এক্স টেন্স টু জিরোতে, এটা দেখ ওপরে দেখ এক্স টু দি পাওয়ার 6, এখানে এক্স টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তার মানে এটা পড়ে থাকছে এম, আর এখান থেকে এক্স কমন যাচ্ছে একটা, এটা হচ্ছে এম এক্স স্কোয়ার মাইনাস আই ইন্টু এক্স বাই, নিচে এটা এক্স কিউবের 1 প্লাস এম স্কোয়ার পড়ে থাকলো, আর এখান থেকেও একটা এক্স কমন গেলে, 1 প্লাস আই এম এক্স স্কোয়ার, তাহলে আবার এক্স কেটে যাচ্ছে, লিমিট এটা এক্স টেন্স টু জিরো, এম ইন্টু এম এক্স স্কোয়ার মাইনাস আই ইন্টু এক্স বাই 1 প্লাস এম স্কোয়ার, আচ্ছা এক্স এক্স কেটে দেবে, এক্স কেটে তাহলে এক্সটা থাকবে না, 1 প্লাস এম স্কোয়ার 1 প্লাস আই এম এক্স স্কোয়ার। এবার লিমিট এক্স টেন্স টু জিরো বসিয়ে দে, তাহলে দেখ এম এক্স টেন্স টু জিরো বসালে মাইনাস আই পড়ে থাকবে উপরে, আর নিচে 1 প্লাস এম স্কোয়ার পড়ে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস আই এম বাই 1 প্লাস এম স্কোয়ার।
যেহেতু m ইনভলভ থেকে গেল মাইনাস im বাই 1 প্লাস m স্কয়ার, দেয়ারফর একই কথা, m এর ডিফারেন্ট ভ্যালুস এর জন্য এই লিমিটটা ডিফারেন্ট পাবো, এই লিমিটটা ডিফারেন্ট পাবো, দেয়ারফর এক্সিস্ট করবে না এই লিমিটটা এক্সিস্ট করবে না মানে হচ্ছে ডেরিভেটিভ। না এইটা যে বুঝলাম, তুই যে বুঝলি এখন, এটা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস করা ছিল বলে তুই এটা এত সহজে বুঝে ফেললি যে এরকম করতে হবে। আলটিমেটলি এখানে যে অঙ্কগুলো এইভাবে করব, এই লিমিট এক্সিস্ট করে না বা ডিফারেন্সিয়েবল নয় দেখানোর, প্রতিটাই কিন্তু মোর অর লেস আমরা ওই কাজটাই করব। কোন কাজটা বলতো? যেটা আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলসে লিমিট, কন্টিনিউটি বা ডিফারেন্সিয়েবল ওই ডেরিভেটিভ এক্সিস্ট করে না করতে গিয়ে আমরা যে কাজটা করেছিলাম, মোট কথা লিমিট এক্সিস্ট করে না করতে গিয়ে যে কাজটা করেছিলাম সেই কাজটাই আমরা করব। বুঝেছিস ব্যাপারটা? এই ধরনের অনেক কিছু হয়, মানে শুধু এইটা না, আরো অনেক উদাহরণ নেওয়া যেতে পারে। এই ধরনের যত সব ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এ করেছিস, সেখানে কোনো না কোনো জায়গায় যে আই করে দিস, আই লিখে দিবি, সবই গুলো এই ধরনের জিনিস তুই পেয়ে যাবি। এটা যেমন করলাম, তো পার্শিয়াল ডেরিভেটিভ বার করতে পারবি, এফ জেড, জেড যেহেতু ফাংশন অফ এক্স ওয়াই, সেখানে তার পার্শিয়ালও করা যাবে, এগুলো পরে দেখছি। এই বোঝা গেল ব্যাপারটা, জিনিসগুলো কি বলছি? ক্যালকুলাস অফ সেভারাল ভ্যারিয়েবলস মনে থাকলে এগুলো সব পারবি। আচ্ছা, আজকে আমি আর কিছু বলবো না, পরের দিন এই রিলেটেড কিছু থিওরেম, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি রিলেটেড, সেগুলো পড়াবো। কখন এক্সিস্ট করে না, সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি, নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন, এগুলো সব রয়েছে। কসি রিমান ইকুয়েশন, এই রিলেটেড জিনিসগুলো একটু বলবো। দেন ওই হারমোনিক ফাংশন কি জিনিস, ওই জিনিসগুলো চলে যাবে পরের দিন। ঠিক আছে, আজকে এইটুকুই থাক আপাতত। প্রথম শুরু করলাম, অল্প করে তোরা একটু পড়াশোনা কর, আর কি বল। এটা পিডিএফ করে দেন না। কোনটা? এইটা? হ্যাঁ, এগুলো যেটা লিখালাম কমপ্লেক্সের কি বই নেব?